ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে। এরা কাদের, কোন পন্থী, পতাকার রং কি জানবার জন্য বেজায় আকুলে রাজ্যের বামপন্থীরা। শুধু আকুল নয়, জেনে না জেনে, অর্ধেক জেনে অথবা কিছুই না জেনে তারা এটা প্রমাণে মরিয়া, যেটা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অথবা সরাসরি আরএসএসের প্রভাবিত বা তাদের তৈরি করা সংগঠন। যদিও ইতিমধ্যেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তারা একেবারে বিবৃতি দিয়ে জানিয়ে দিচ্ছে এই সংগঠনের সঙ্গে তাদের কোনো যোগ নেই। কিন্তু এহেন সন্দেহের কারণটা কি, এহেন খোঁজ খবরের কারণটা কি? এই তো কদিন আগে, মাসখানেকও পেরোয়নি সম্ভবত, বাংলাদেশ যখন বাছা বাছা ভয়ঙ্কর রকমের মৌলবাদী, মানবতা বিদ্বেষী এবং অবশ্যই ভারত বিরোধী ছাত্র সংগঠনের নামে এরা যখন রাস্তায় নেমে পড়েছিল, একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। সামনে ছাত্রদের এগিয়ে দিয়ে ছাত্রদের সংরক্ষণের যে দাবি নিয়ে আন্দোলন হওয়ারই কথা ছিল না, তার কারণ ওটা একটা তৈরি করা বিদেশি টাকায় ফান্ডেড আন্দোলন, আমেরিকার টাকায়। সেই আন্দোলনটাকে সমর্থন করবার জন্য এত জাত বিচার দরকার পড়েনি তো বামপন্থীদের। জানতে চেয়েছিলেন ওদিকে কারা আছে, জামাতে ইসলামী আছে কিনা, জানতে চেয়েছিলেন যে ভয়ঙ্কর মৌলবাদী, মানব বিদ্বেষী, ভয়ঙ্কর রকমের চরমপন্থায় বিশ্বাসী, মেয়েদের রাস্তা দিয়ে বোরখা ছাড়া হাঁটা যাবে না এমন মতবাদে বিশ্বাসী লোকজন ওই আন্দোলনের ভিতরে ঢুকে রয়েছে। অতএব বাবা, ওই আন্দোলনে আমি সমর্থন করছি না, যতই ছাত্র থাক। সব ছাত্র তো আর এক নয়, বলেননি তো? তখন তো উদ্বাহু হয়ে এমনকি ভারত বিরোধী শক্তি আছে এটা জেনেও আন্দোলনকে সমর্থন করে কলকাতার রাস্তায়, রাজপথে মিছিল করেছে। বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত সেই মিছিল নিয়ে গিয়েছেন। শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছেন। তিনি দেশ ছাড়ার পর একটা বিবৃতি দিয়ে তার দেশ ছাড়তে বাধ্য হওয়ার ঘটনাকে গণতন্ত্রের লজ্জা বলে অভিহিত করেননি, বরঞ্চ আহা কি ভয়ঙ্কর রকমের একটা বিপ্লব হয়ে গেল বলে আয়েশ করেছেন। তাহলে একেবারে অহিংস উপায় কাউকে রাজ্য ছাড়া, দেশ ছাড়া করার বাসনা নিয়ে নয়, শুধুমাত্র এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে এ রাজ্যে অভয়া, অতীতের অভয়া এবং ভবিষ্যতের অভয়াদের নিরাপত্তার স্বার্থে, সুবিচারের স্বার্থে, আর ভবিষ্যতে যাতে কোনো অভয়া এমন পরিণতি না হয় তার জন্যই তার চুপচাপ মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী হিসেবে পদত্যাগ করে চলে যাওয়া উচিত নবান্ন থেকে। শুধুমাত্র এইটুকু স্মরণ করিয়ে দেওয়ার জন্য গণতান্ত্রিক দেশে সংবিধান সম্মত উপায়ে যারা নবান্ন পর্যন্ত যেতে চাইছেন, হাঁটতে চাইছেন, তাদের জাত বিচার বামপন্থীদের প্রয়োজন পড়ল কেন? ঠিক কি কারণ? সত্যিই কি জাত বিচারে তারা বিশ্বাস করেন? দেখে হাঁটেন ডান দিকে কে, বাঁ দিকে কে। আওয়াজ উঠছে বিলকিস বানুর ধর্ষকদের ক্ষমা চাইতে হবে, তবে তাদের সঙ্গে এক মিছিলে হাঁটতে পারি। কাল যদি পশ্চিমবঙ্গের ভদ্র নাগরিক ডিওয়াইএফআই এর পতাকা, এসএফআই এর পতাকা হাতে আরজিকর মেডিকেল কলেজের সামনে আন্দোলন করতে আসা, অথবা আমি বামেদের ভাষায় বলছি, আন্দোলনের জমি দখল করতে আসা মীনাক্ষীদের বলেন আগে অনিতা দেওয়ানের ধর্ষণের জন্য ক্ষমা চাইতে হবে। ধানতলায় স্রেফ দলের বিরুদ্ধে গোষ্ঠী কোন্দলের জন্য এক কমরেডের আরেক কমরেডের বাড়ির লোককে বিয়ে বাড়ির বাসশুদ্ধ ধর্ষণ করিয়ে দেওয়ার জন্য আগে ক্ষমা চাইতে হবে, তারপর মিছিলে আসতে হবে। বউবাজার পুলিশ ব্যারাকে ধর্ষণ এবং তারপরে সেই কনস্টেবলের ঢাল হয়ে দাঁড়ানোর জন্য পরবর্তীকালে অবশ্য তার বিচার টিচার হয়, কিন্তু তার জন্য আগে ক্ষমা চেয়ে আসতে হবে। যদি বাংলার সভ্য ভদ্র নাগরিক সমাজে দাবিগুলো তোলে, যদি দাবি তোলে তাপসী মালিকের ধর্ষণ এবং খুনের জন্য ক্ষমা চেয়ে আসতে হবে, কোথায় যাবেন বাবুরা? তখন জাত বিচার থাকবে তো, তখন মনে থাকবে তো যে তারা কি কি করেছিলেন সেটা দেখে মানুষ তাকে আসতে দিতে চাইছে অথবা চাইছে না। পতাকা ছাড়া আন্দোলনে বামপন্থীদের হঠাৎ এমন ভয়ঙ্কর অসুয়া কেন?
এই আন্দোলনটা মমতা বন্দ্যোপাধ্যায়কে এত ভয়ঙ্কর চাপে ফেলেছে, তাই এই আন্দোলনটা চিহ্নিত করে ফেলেছে আসলে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই তার ভয়ঙ্কর কুশাসন, অপশাসন, তার অপদার্থ পুলিশ দপ্তর, তার অপরাধী পোষা পুলিশ দপ্তর, তার ভয়ঙ্কর দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্য দপ্তর, তার মাথায় সন্দীপ ঘোষের মতো লোকজনের অবাধ গতিবিধি, এগুলোই আসলে পশ্চিমবঙ্গের মানুষের, তার জনতার অভয়ার মতো আমাদের আপনাদের ঘরের মেয়েদের যাবতীয় দুঃখ, দুর্দশা এবং শেষমেশ মৃত্যুর জন্য দায়ী। এটা মানুষ ধরে ফেলে পথে নেমেছে। তাই এবার কি মমতার পরিত্রাতা সরাসরি? এতদিন বামপন্থীদের বিজেপি বলতো ভোট কাটুয়া, এই নিয়ে স্টুডিওয়ে অনেক কথাবার্তা হয়েছে, বিতর্ক হয়েছে, কিন্তু আজকে আমার বামপন্থীদের হাবভাব দেখে মনে হচ্ছে তারা ভোট কতটা কাটতে পেরেছেন, সব জায়গায় পেরেছেন কিনা তা নিয়ে সংখ্যাতাত্ত্বিক বিতর্ক আছে, কিন্তু তারা যে আন্দোলন কাটতে চাইছেন তা নিয়ে তো কোনো বাস্তবের জমিতে বিতর্ক থাকার কথা নয়। এবার থেকে বামপন্থীদের যদি লোকে আন্দোলন কাটুয়া বলে ডাকে, আসবো আজকের বিতর্ক। তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। ছাত্র আন্দোলনে বেজায় নারাজ মমতা। স্কুলে স্কুলে করছে সরকারি নোটিশ। ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান রুখতে মুড়িয়া মমতা প্রশাসন। সাধারণের করের টাকায় হলো মামলা খেলাও। তবে আইনি পথে হোঁচটের পর হোঁচট। অবশ্য বাংলার সরকার এতে খানিক অভ্যস্ত, কিন্তু হিরকীয় পতন আটকাতে এবার উপায় কি? বিধি বাম প্রবাদ উল্টে ফেলে মমতার ভরসা সেই বাম। বিলকিস বানর ধর্ষকদের সাথে এ রাজ্যের ছাত্ররা পথ হাঁটবে না। হাফ প্যান্ট পরলেই ছাত্র হয় না, হাফ প্যান্ট পরলে আরএসএসও হয়। ফলত আরএসএস বিজেপির ডাকা নবান্ন অভিযান, ওতে শুভেন্দু অধিকারীর লাভ হতে পারে। আমরা মনে করি না মমতা ব্যানার্জির থেকে শুভেন্দু অধিকারী বেটার কোনো বাংলা আমাদের সামনে দিতে পারবে। মহাকারণ অভিযানের যুবনেত্রী, সিঙ্গুর নন্দীগ্রামকে সিঁড়ি করে পরিবর্তনের নেত্রী, যার রাজনীতির ডিএনএতে উগ্র বাম বিরোধিতা, তারই ভরসা এখন বামেরা। ইন্ডি জোটের শরিকরা তাই এবার আন্দোলনের কাটুয়া। কিভাবে? এই যেমন ছাত্র সমাজের ডাকে একজোট হতে তাদের বেজায় আপত্তি। আতশ কাটে খুঁজে চলেছেন রাজনীতির চোরাগলি। বরং ঠান্ডা ঘরে বসে সামাজিক মাধ্যমে বয়কটের ভারী আগ্রহ তাদের। যেন সরকার চলে সমাজ মাধ্যমে, যেন বিচার হবে সমাজ মাধ্যমে, যেন ধর্ষক খুনিরা বসে সমাজ মাধ্যমে, নাকি সমাজ মাধ্যমে ছাত্র সমাজকে ব্যস্ত রাখার চেষ্টা। এই তর্ক বিতর্কের ফাঁকে বরং নষ্ট হোক আরো কিছুটা সময়। এহেন স্বতঃস্ফূর্ত নাগরিক আন্দোলন গর্জে ওঠে কোন যন্ত্রণা থেকে আদৌ টের পান মমতা সেলিম? পতাকার কদর্য রাজনীতির বিষ সেই আন্দোলনে ঢুকে আদতে মমতার গতি বাঁচাতে এত মরিয়া কেন বামেরা? রিপাবলিক বাংলা। এক সময় যখন বামেরা এ রাজ্যের প্রধান সচিবালয় মহাকরণ থেকে রাজ্য চালাতেন, তখন ওই মহাকরণ অভিযান করতে গিয়ে যুব কংগ্রেসের ১৩ জন কর্মীর প্রাণের বিনিময়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিলে তিলে রাজ্যের প্রধান বিরোধী দলনেত্রী আসনটি দখল করেছেন। আর তারপর এ রাজ্যের মুখ্যমন্ত্রী আসেন। আজ তিনি নবান্নে আসেন, ওখান থেকে রাজ্যের কাজ পরিচালনা করেন। রাজ্যের প্রধান সচিবালয় এখন নবান্ন আর মহাকরণ নয়। আজ যখন তার সেই নবান্নে এ রাজ্যের ছাত্র সমাজ একটিমাত্র দাবি নিয়ে যেতে চায়, মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ, তখন সেই নবান্নের জন্য তিনি কার কাছে হাত পাচ্ছেন? নবান্নে থাকার জন্য তিনি কার কাছে হাত পাচ্ছেন? নবান্নের ক্ষমতার জন্য মমতা কার কাছে হাত পাচ্ছে? সেদিনকার বামপন্থীদের কাছে। সেদিনকার বামপন্থী যাদের সচিবালয় পর্যন্ত তিনি একসময় অভিযান করেছিলেন, আজ নিজের সচিবালয়ের দিকে তেমন অভিযান এগিয়ে আসতে দেখেই কি মমতা বন্দ্যোপাধ্যায় ঢাল করছেন মোহাম্মদ সেলিমদের?
আমার আজকের প্রশ্ন, আজকের অগ্নিবাণ, খড়ায় পড়ে বামেদের কাছে নবান্ন ভিক্ষা মমতা ভিক্ষা দিচ্ছেন না দিচ্ছেন না এই রাজ্যের বাম? আমার সঙ্গে উপস্থিত যারা, আমার একদম বাদিক থেকে কৌস্তব চট্টোপাধ্যায়, সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য, আমার ঠিক বাঁদিকেই রয়েছেন নির্মল মুখোপাধ্যায়, বর্ষিয়ান সাংবাদিক, এবং কৌস্তব এবং নির্মলবাবুর মাঝখানে রয়েছেন সায়ন লাহিড়ী, ছাত্র সমাজের পক্ষ থেকে। সায়নবাবুরাই এই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। আমার ঠিক ডান দিকে রয়েছেন অনুভব মাইতি, অনুভব ইউটিউবার, অবশ্যই একজন অত্যন্ত প্রতিবাদী ইউটিউবার হিসেবে অনুভব পরিচিত। আমার বলতে বাধা নেই, অনুভবের রাজনৈতিক মত যা খুশি হতে পারে, যা খুশি বলতে পারেন, ভাবতে পারেন। এখানেও আজকে তিনি তার মত বলতেই এসছেন, কিন্তু অনুভব সেই বুদ্ধিজীবীদের মতো নন বা সেই শিল্পীদের মতো নন রাজ্যের বিপদে, মানুষের বিপদে যারা গান বাঁধলেন কিনা বা মুখ খুললেন কিনা সেটা আপনাকে খুঁজে দেখতে হবে। আপনি পেয়ে যাবেন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে পেয়ে যাবেন, যে কোনো ইস্যুতে পেয়ে যাবেন। তাই আমার মনে হয়েছে অনুভব আর যাই হন ভণ্ড নন, তার মতটা শুনব। এবং আমার সঙ্গে দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন, প্রাক্তন এনএসসি কর্তা। আর আমার একেবারে ডান দিকে রয়েছেন অভ্র সেন, বিজেপি মুখপাত্র। বারবার অভ্রদের দিকে আঙুল উঠছে, তারা নাকি সোজা পথে নয় ব্যাকা পথে নবান্ন দখল করতে চাইছে, আর তাতেই নাকি কৌস্তবদের আপত্তি। কৌস্তবদের আপত্তির আসল জায়গাটা কোথায় একটু বোঝার চেষ্টা করবো। কৌস্তব, আপত্তিটা কোথায়? আমি প্রথমে বলে নিই যে তিলোত্তমার মা বাবা কিন্তু ওকে ফেরত পাবে না। এটা কুৎসিত নারকীয় ঘটনা, এবং ঘটার সময় তুমি দেখবে যেদিন বুদ্ধদেব ভট্টাচার্যের ডেড বডি কিন্তু তখনও এনআরএসে দেওয়া হয়নি, তার মধ্যে খবর এলো। সেই ঘটনায় প্রতিবাদ করলো মীনাক্ষীরা, ডিওয়াইএফআই, এডওয়া, এসএফআই প্রতিবাদ করলো, এবং আপনি দেখবেন যে অন্য বিরোধী দল পশ্চিমবাংলায় তো এখন বিরোধী দল বিজেপি, তাদেরও প্রতিনিধিরা সেখানে ছিল। ডেড বডি আটকানো হলো, দ্রুততার সাথে সেই ডেড বডি পুড়িয়ে দেওয়া হলো। এখন ঘটনা যেটা সেটা হচ্ছে তারপর থেকে প্রতিবাদ হলো। গোটা পশ্চিমবাংলায় 14 তারিখ রাত একটা ঐতিহাসিক রাত, কোনো দল দেখে নয়, রং দেখে নয়, জাত দেখে নয়, ধর্ম দেখে নয়, লক্ষ লক্ষ মহিলা রাস্তায় নেমে পড়লেন এবং জাস্টিসের দাবি করলেন। আমার কথা এখানে যে উই ওয়ান্ট জাস্টিসের উইতে তৃণমূল নেই আমরা জানি। আচ্ছা, রিপাবলিক অনির্বাণ তোমাদের পলিসিতে কি বিজেপিকে বাড়তি মাইলেজ দিতে হবে? আমি জানি না, আমি বুঝতে পারছি না, ভিক্ষে না কি সব বলছো, তো আমি বুঝতে পারছি না। আমি বলেনি মমতা ভিক্ষে তোমার পড়ে, মমতা ভিক্ষে তোমাদের কাছে চাইছে যে বামপন্থীরা একটু প্রাসঙ্গিক করে দাও, তোমাদের কাছে চাইতে পারে, আমি বলতে পারবো না। আমার তো মাঝে মধ্যে মনে হয় যে রিপাবলিকের অ্যাঙ্কার বিজেপির প্রতিনিধি না এখানে অভ্র আছে সে বিজেপির প্রতিনিধি, আমি বুঝতে পারি না। আমাদের কাছে পরিষ্কার আমরা বামপন্থী হিসেবে, আমি প্রথমে বলে নিই আমি সিপিআইএমের রাজ্য কমিটির মেম্বার না, আমি প্রেসে আমি যাই, সেটার অধিকার আমার আছে, সেটা যাই, সেটা তো জানো তোমরা। হাঁসকালি আর হাতকারসের মধ্যে আমাদের কোনো পার্থক্য নেই, আমি পার্থক্য দেখি না। কামদুনি আর উন্নয়নের মধ্যে আমরা কোনো পার্থক্য দেখি না, চিরকাল আমরা এই কথা বলেছি। খুব ভালো কথা আমি বলছি, কিন্তু তৃণমূলের নেতারা টিভিতে এলে আমাকে বলে নিয়ে দাও, তৃণমূলের নেতারা দেখবেন টিভিতে এলে যেই আরজিকর নিয়ে কথা হয় অমনি ভারত ভ্রমণে বেরিয়ে পড়ে। আমরা সেটারও বিরোধী, আমরা বলি যে তুমি আগে ঘর সামলাও, তবে তো বাইরের আলোচনা হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের কথা, আমাদের বামপন্থীদের কথা যে পরিষ্কার, এই আন্দোলনে যদি ঝান্ডা ছাড়া কোনো দল আসে, সে দল আসতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার যে আন্দোলনটা ডাকি ঝান্ডা ছাড়া, তাতে তোমাদের যেতে আপত্তি কোথায় বা আপনাদের যেতে আপত্তি? আবার বললাম না, একেবারেই ঝান্ডা ছাড়া না, আমরা জানি সব। কোথায় কে আন্দোলন ডেকেছে সেটাও আমরা জানি, বিলকিস বানুকে কারা সংবর্ধনা দিয়েছিল সেটাও আমরা জানি, হাতরাসের ঘটনা কি সেটাও আমরা জানি। এখন অনিতা দেওয়ানের ঘটনা, না বলছি অনিতা দেওয়ানের ঘটনা বলে দিয়ে বিজেপিকে সুবিধা করে দিতে চাইছে। না একটু না, আমি উল্টোটা বলছি। আরে বুঝলাম অনিতা বাঁচালো কে? আরে বুঝলাম কৌস্তব, অনিতা দেওয়ানের ঘটনার এত বছর পর কথা বলছেন যে বিরোধী দল নেতা এতদিন তৃণমূলের ক্ষীর খাইছে, তারও কথা বলছেন রিপাবলিক। না শুনুন না, এখন শুভেন্দুর মুখে শুনতে হবে শুভেন্দু অধিকারীর ডাক নয় ওটা, মুখ্যমন্ত্রী পদত্যাগ, শুভেন্দু অধিকারীর ডাক নয়, ক্ষীর খাইছে তৃণমূল কংগ্রেসের। আচ্ছা কৌস্তব, আপনাদের কাছে কেন শুনবো একটু বলুন তো। কৌস্তব শোনার অভ্যেসটা রাখতে হবে, দেখ আমি আসছি, শুনছি শোনার অভ্যেসটা রাখতে হবে। কামদুনি হঠাৎ রিপাবলিক বাংলা 21শে জুলাই নিয়ে প্রতিদিন আপনি কি দেখান শো? না কোন শো দেখান? না জিজ্ঞাসা করি, দেখিয়েছেন গুলি চালিয়েছিল, পরে মমতা তাকে কোন জায়গায় নিয়ে গেছে, কিসের আন্দোলন,
কিসের আন্দোলন ছিল? সেই মমতার সচিবালয় আন্দোলনে আপনাদের আপত্তি কোথায়? আন্দোলন ছিল ভোটের কার্ড চালু করতে হবে, কোথায় যাওয়ার কথা ছিল? ইলেকশন দপ্তরে। সেই মমতার সচিবালয় অভিযানে আপনাদের আপত্তি কোথায়? আরে আমরা আপত্তি ঢাল করতে হচ্ছেন যাবো কেন? কেন আপত্তি করতে যাবো? ত্রাণ হচ্ছেন কেন আপত্তি করতে যাবো? করছেন তো। বাজে কথা বলছেন, করছেন তো। বাজে কথা বলছেন। আমরা বলছি এই তো বললেন এবিভিপি প্রকাশ্যে নিজের নাম দিয়ে ডাকুক, লুকিয়ে ডাকছে কেন? আমরা বলছি এবিভিপি নাম দিয়ে ডাকুক, লুকিয়ে ডাকছে কেন? পরিষ্কার বলছি। এলিগেশনটা আজকে বামপন্থীদের উপর লেগেছে, আমি সেই জন্য বলছি। দেখুন, আমি কিন্তু সিপিআইএম এর সাথে কোনোভাবে যুক্ত নই, কিন্তু আমার এটা বলতে দ্বিধা নেই যে আমি সিপিআইএম এর যে কোনো মিছিলে যদি হয়, কোনো মিছিল ডাকা হয়, সেখানে আমি উপস্থিত থাকি এবং খুব গর্ববোধ করে ওখানে উপস্থিত থাকি। যে সায়ন লাহিড়ী বলে বাবু একজন মানুষ বসে আছেন এখানে, উনি প্রেস ক্লাবে গিয়ে বলছেন মুখ্যমন্ত্রী ব্যর্থ, তাই তাকে পদত্যাগ করতে হবে। তার দলে কি অন্য কেউ যোগ্য নেই? নিজে সরে গিয়ে তাকে তো দায়িত্ব দিতে পারে। আবার এই লাইনটা তৃণমূলের একটা সেকশন বলছে যে সময়ের ডাক সেনাপতি পদ দেখাক। আপনি 2 2 4 করতে পারছেন? আপনি বুঝতে পারছেন? এই যে সায়ন লাহিড়ী বাবু বসছেন, উনি বলছেন আমি কোনো সংগঠনের সাথে যুক্ত নেই, কিন্তু একটা কালকের অন্নপ্রাশনের বাচ্চাও যদি এনার ফেসবুক, এনার ইনস্টাগ্রাম আইডি খোলে একবার, দেখতে পাবে ওনার আইডিতে প্রথম যে লিঙ্কটা ক্লিক করলে ঢোকা যায় তা হচ্ছে বিজেপির আইডি। উনি তার ফেসবুকে লিখে রেখেছেন যে উনি বজরং দল করতেন এক সময়। উনি ফেসবুক আইডিটা হয়তো লক করেছেন, কিন্তু কোনোভাবে ভুলে গেছেন ওনার ইনস্টাগ্রাম আইডিটা খোলা আছে। তো আমি বলছি এই মিথ্যাচারটা কেন? যে উনি তো গর্ব করে বলতে পারেন যে হ্যাঁ আমি বিজেপি করি, বিজেপি একটা ডাক দিয়েছে, আপনারা সবাই যদি মনে করেন এই মিছিলে যোগ দেওয়া দরকার আপনারা যোগ দিন। যেমন সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন যে এদেশের বুকে 18 আসুক নেবে, তেমনি 8 থেকে 80 সবাই তো আমরা প্রতিবাদ করছি। আমারও যদি মনে হতো বিজেপি এই যে অন্যায়ের বিরুদ্ধে একটা ডাক দিয়েছে, আমিও হয়তো পা মিলাতাম, কিন্তু বলছি মিথ্যাচারটা কেন? আমি বিজেপি করি না, এই লুকাচুরিটা কেন হচ্ছে? শান লুকোচুরি করছেন, মিথ্যাচার করছেন আপনারা, তাই বলছেন ওরা। এই বিষয়ে প্রথমেই বলে রাখি, এটা আমার প্রথম অভিজ্ঞতা। আরেকটা পয়েন্ট, আমি সরি টু ইন্টারাপ্ট, আমি আরেকটা পয়েন্ট। উনি ভারতীয় জনতা যুব মোর্চার দক্ষিণ কলকাতা ডিস্ট্রিক্ট কমিটি মেম্বার। আমি কি ভুল বলছি? আমি কি মিথ্যা বলছি? এবার আমি বলতে পারি, ভারতবর্ষের আমরা যতদূর জানি 18 বছর বয়স থেকে প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে সবার ভোটাধিকার থাকে এবং যে কোনো রাজনৈতিক দল করার তারও স্বাধীন অধিকার আছে। তো সেই অধিকারের মধ্যে আমিও ভারতবর্ষের একজন স্বাধীন নাগরিক, তো আমারও অধিকার থাকবে। আমিও কোনো রাজনৈতিক দলকে বলছি, সমস্ত এই যে এখানটায় সাংবাদিক, এখানটায় ক্যামেরাম্যান আছে, তারা এখানটায় নিরপেক্ষভাবে, তার পেশাগতভাবে তাদের নিরপেক্ষতা বজায় রাখার জন্য তারা কোনো দলের পক্ষ নিতে পারে না, কিন্তু ভোটের দিনকে তো তারা কোনো দলকে নিশ্চয়ই ভোটাধিকার প্রয়োগ করে তাকে দেয়। তো সেরকমই আমরা দেখছি। এবার একটু দাদা প্লিজ, হ্যাঁ, আমি যেটা বলতে চাই যে আমি কোন রাজনৈতিক দল, আপনি এটা রিসেন্ট দেখেছেন, তাহলে একটুখানি ফেসবুকের পেছনেরটাও ঘাটতে দেখতে পারেন। আমি আশুতোষ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। আমি এটা জানিয়ে দিচ্ছি, না না আপনি আমাকে এটা আমি বলছি একটা জিনিস দাদা, একটা জিনিস বাম আদর্শ নিয়ে কথা বলে এই জিনিসটা, এই পক্ষেও আছে। আমি কিন্তু এখনো পর্যন্ত কাউকে ইন্টারাপ্ট করিনি, প্লিজ ওনাকে বলতে দিন। কোথাকার ছাত্র আমি বলছি আপনি মিথ্যে কথা কেন বলছেন? আপনি সংগঠন দিতে অসুবিধা কোথায়? দিন না, তো আমার তো সবই ওপেন ফোরামে লেখা আছে। না আমি সেটা, আমি কোন জায়গায় মিথ্যে কথা বলেছি? আপনি সংগঠনের সাথে যুক্ত নেই, কোন সংগঠনের সাথে যুক্ত? আপনি প্রেস ক্লাবে গিয়ে বলেছেন আপনি কোন সংগঠনের সাথে যুক্ত নন। এই যে আমি বলছি, আমাকে বলতে পারেন আপনি যেই কথাটা বলছেন সেটা 2023 এর আগে। এখন বর্তমানে আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নেই। এখনো ফেসবুক আইডিতে গেলে লিংক ক্লিক করলে প্রথম যে লিংকটা আপনার অ্যাটাচ করা আছে তাতে কিন্তু একটা ক্লিকে বিজেপির অ্যাকাউন্ট। তাতে কি আমাদের যে দাবিটা আছে, না দাবি তো মিথ্যে নয়, তাতে মিথ্যে নয় তো, তাই তো মেনে নিচ্ছেন। তাহলে আপনি আসছেন, তাহলে আপনি আসছেন, তাহলে আপনি আসছেন। দেখুন আপনি মিথ্যে, সত্যি এই জিনিসের মধ্যে এই যে আমরা এই বিচারটা চাইছি এবং এই যে দাবিটা চাইছি, আমরা তো টিভির বাইরে আপনাদেরকে দেখি এখানে বিভিন্ন কথা বলতে, আপনারা বিভিন্ন সময় আপনিও বলছেন এখানটায় সঠিক দাবি চাইছেন। আপনাদের এইখানটায় যদি এখানটায় কোনো রাজনৈতিক সংগঠন ডাকতো তাহলে আপনারা নিশ্চয়ই সেখানটায় উপস্থিত থাকতেন না। আপনারা অবশ্যই বলেছেন, অবশ্যই বলেছেন। কোথায় এই তো কিছুদিন আগে রাজনৈতিক দল যারা বিরোধী রাজনৈতিক দল আছে তারা করলে, আপনারা কি তারা করলেন? আপনি কি তারা করলেন? আমরা যেটা ডাক্তার চাইছি দাদা, আপনারা যেই সায়ন, আপনাকে আমি একটু থামাচ্ছি, আপনার যে প্রথম দিন, তবু আমার একটা জিনিস একটু অনুভব এবং কৌস্তবের কাছ থেকে জাস্ট যাচাই করে নেওয়া দরকার। অভয়া কি সিপিএম করতেন?
বা বিজেপি বিরোধী কোনো সংগঠন করতেন জানা আছে? বাঁচাতে নামলেন? না না, জিজ্ঞাসা করছি, সায়নকে বাঁচাতে জিজ্ঞাসা নামলেন? করছি। আমার প্রশ্নের উত্তর নাই। আপনি কি বাঁচার জন্য আমাকে ব্যক্তিগত আক্রমণ করবেন? করতে পারেন। করতেন কি? অনুভব করতেন? অভয়া কোনো বিজেপি বিরোধী সংগঠন করতেন? তাহলে না না, উল্টোটা আপনারা করছেন। যার জন্য বিচার চাইছেন, কৌস্তব চেঁচিয়ে লাভ নেই, কৌস্তব চেঁচিয়ে লাভ নেই, অনুভব চেঁচিয়ে লাভ নেই। কৌস্তব যার জন্য বিচার চাইছেন, কৌস্তব চেঁচিয়ে লাভ নেই। কৌস্তবরা যার জন্য বিচার চাইছেন তিনি কোন রাজনৈতিক দল করতেন বলে প্রমাণ নেই। অথচ তাদের জন্য বিচার চাইতে গেলে একটি রাজনৈতিক দল করতে হবে, তার নাম সিপিএম। এটাই বলছেন, এটাই বলছেন, এটাই বলছেন, এটা বলছেন বলে ঘৃণা হচ্ছে, এটা বলছেন বলে ঘৃণা হচ্ছে। এই মিছিলে বিজেপির ঝান্ডা থাকলে অনুভব, কিন্তু আপনি মিথ্যে কেন বলছেন? ঠিক আছে, সবাই মিথ্যে বলেছে, তোমরা একটা সত্যবাদী দৃষ্টিতে এবার আমাকে বলতে দাও। আপনাদের মনে হয় নাগরিক এবং আমাকে বলতে বলেছে, ছাত্র এবং সমাজ আমাকে বলতে বলেছে রে বাবা, 27 তারিখ ইউজিসি সব উত্তর দিয়ে দিচ্ছি। 27 তারিখ ইউজিসি পরীক্ষা নেই, 26 তারিখ এবং 28 তারিখ আছে। তুমি পড়াশোনা করে যাও, কেউ পড়াশোনা না হয় তার জন্য সেই ডাকে এক মিনিট অনুভব জয়প্রকাশ নারায়ণের ডাকে ছাত্র পরিষদ এক মিনিট আমি আপনাকে সময় দেব। এই প্রশ্নটা 27 তারিখ কেন হচ্ছে? জয়প্রকাশ নারায়ণের ডাকে যখন লালকৃষ্ণ আদবানি আর বাজপেয়ীর হাতে হাত দিয়ে জ্যোতিবাবুরা হেঁটেছিলেন পাশে, তখন তো জয়প্রকাশ নারায়ণ সমস্ত স্কুল কলেজ ছেলে ছাত্রদের চলে আসতে বলেছে। তখন নিজের নেট হতো না, তখন নিজের নেট হতো না। আপত্তিটা কোথায়? না, কোশ্চেনটা আমাকে বলতে বলেছে, আমাকে বলতে বলেছে। কারণ তুলে বুঝতে গেলে একটা না, কৌস্তব আপনার সামনে অনেকগুলো কথা আছে। আমি কারণ অনেক কথা আছে কৌস্তব, হবে আমি কারণ মাঝখানে বলিনি, আমার মাঝখানে না বলা। আমি সায়নের মাঝখানে অনেক কথা আছে কৌস্তব, কথা হবে। ব্যক্তিগত অ্যাটাক করেছে সায়নকে, আমি একটা কথা তাতেও বলিনি। অবশ্যই করেছে, এবার আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও। তুমি বিজেপি তো প্লিজ, প্লিজ, আমি তো বিজেপি, অবশ্যই 100 বার বিজেপি, 100 বার বিজেপি। এবার যেটা বলছিলাম, দেখুন এই ঘটনাটা যখন সামনে আসে, প্রথমেই আপনারা দয়া করে একটু ডি রাজা, যিনি শীর্ষস্থানীয় সিপিআইয়ের নেতা, ওনার কি বক্তব্য এবং উনি কার সমর্থনে কথা বলেছিলেন, এটা একটু যদি চালিয়ে দেন অনির্বাণদা, তাহলে এদের মুখোশটা প্রথমেই খুলে যায়। খালি তাই কেন, রাকেশ টিকাইতের যে স্টেটমেন্টটা এসছে সেটা একটু মাঝখানে বলিনি কৌস্তবদা, মাঝখানে বলিনি, একটু থামো, একটু ধৈর্য রাখো, বয়োজ্যেষ্ঠ তুমি একটু ধৈর্য রাখো। সবে তো জলা শুরু হয়েছে, এখনো দোষ পড়া বাকি। দাঁড়া, রাকেশ টিকাইত, ওনাকে থামান, ওনাকে থামান, ওনাকে থামান, সময় দেবো, সময় দেবো। আমার মাঝখানে বলো না। রাকেশ টিকাইত এই বিষয়ে কি স্টেটমেন্ট দিয়েছেন, অরিন্দা আপনারা প্লিজ একটু চালিয়ে দিন, ওনাদের মুখোশটা খুলে যাক। আর একটা কথা বলি, 14 তারিখ রাতের মিছিলের কথা বলা হলো, স্বতঃস্ফূর্ত মিছিল, বাংলার মা বোনেরা, সাধারণ মানুষরা বেরিয়ে এসছেন, এবং এটা বলাই বাহুল্য যে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরাও কিন্তু সেই মিছিলগুলোতে যোগ দিয়েছিলেন। ঠিক, তাতে কোনো আপত্তির জায়গা থাকা উচিত না কোনো যুক্তিসঙ্গত মানুষের। কিন্তু আমি ব্যক্তি বিশেষ হিসেবে মাত্র একটা রাজনৈতিক সংগঠনকে দেখেছি যারা নির্লজ্জের মতো সেই দিনও পতাকা নিয়ে বেরিয়েছিল, সেই রাজনৈতিক সংগঠনের নাম ডিওয়াইএফআই, এসএফআই। আর একটাও রাজনৈতিক সংগঠন আমাকে রেকর্ড আছে, দেখিয়ে দেবো। থামুন, অনেক বাজে অবস্থান হয়েছে, ওনাকে থামান, আমাকে বলতে দিন, ওনাকে থামান, অনেকক্ষণ বাজে কথা বলতে। আপনি বলুন, ওনাদেরকে থামানো এখন একটু মুশকিল, ওনাদেরকে থামানো এখন একটু মুশকিল, তার কারণ ওরা ঠিক করেছে, ওরা মমতাকে রক্ষা করবে। ওই দিন যেটা সংগঠনকে দেখেছি যারা ফ্ল্যাগ নিয়ে নাচতে নেমেছে, সেটা এসএফআই, ডিওয়াইএফআই, তাতেও কোনো আপত্তি ছিল না। কিন্তু যুক্তিসঙ্গত কারণ আরেকটা আমি বলতে দিন, কোন বাম সংগঠন যারা এই রাজ্যে ফাংশনিং, তারা কখনো চাইবে না যে মস্তক থেকে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস সরে যাক। তার খুব অঙ্কের হিসেব, বামেদের এখন যে ভোট পার্সেন্টেজ, তারা কোনোদিনও এই রাজ্যের ক্ষমতা আসার জায়গায় নেই, কিন্তু তারা কিন্তু একই সঙ্গে ইন্ডিয়া অ্যালায়েন্সে এই তৃণমূলের সঙ্গে রয়েছে। তারা পরিষ্কার এই আন্দোলনকে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করছে, এছাড়া কিছু না। আরো আমি যুক্তি দেখিয়ে দিচ্ছি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উনি হাইকোর্টে যখন প্লেস অফ, ওনাকে থামান, উনি কি পাগলামি করছেন? আরে একটা সম্মানটা রাখো, সেলফ রেসপেক্টটা রাখো, শুরু করেছি আপনাকে দিয়ে, তোমার, আপনি আবার সুযোগ পাবেন। বলিনি,
সুযোগ পাবেন আবার। সেলফ রেসপেক্ট রাখো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন হাইকোর্টে সংক্ষেপে প্লিজ আমি নাম নিচ্ছি হাইকোর্টে উনি আর্গুই করছিলেন যখন প্লেস অফ অকারেন্স নষ্ট করা নিয়ে কিন্তু আর্গুমেন্ট সরকারের তরফের কৌশলী হাইকোর্টে করলেন, ওনাকে কিন্তু দেখা গেল না উনি সেটার বিরোধিতা করছেন। এটাতেও কিন্তু আমরা খুব বিচলিত হয়েছি। আরেকটা কথা বলি, এই ক্ষেত্রে একটা আপনারা প্রথমেই উল্লেখ করলেন যে 13 জনকে মেরেছিল এই রাজ্যের পুলিশ বাম আমলে, তারা যুব কংগ্রেসের সদস্য ছিলেন। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর জাস্টিস সুশান্ত চট্টোপাধ্যায় কমিশন নামে একটা কমিশন তৈরি করে দিয়েছে, এবং সেই রিপোর্ট বেরোনোর আগে অ্যাসেম্বলিতে টেবিল দেওয়ার আগে এফআইআর হলো না, ওই রিপোর্ট মিডিয়াকে দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওই রিপোর্টে যাদেরকে দোষী সাব্যস্ত করা হয় তারা আজ অবধি শাস্তি পায়নি, খালি ছেড়ে দিন এটা। ওই রিপোর্টে পরিষ্কার বলা হয় যে যেই 13 জন মারা গেছিলেন তাদের ফ্যামিলিকে যেন 25 লক্ষ টাকা করে কম্পেনসেশন দেয় এখনকার রাজ্য সরকার। সেটা রাজ্য সরকার কিন্তু মানেনি, মাত্র 2 লক্ষ টাকা করে কম্পেনসেশন দিয়েছিল। আরেকটা কথা বলে কেউ না, তার জন্য জিজ্ঞাসা করব না। 10 সেকেন্ড চেয়ে নিচ্ছি অনির্বাণ দা, প্লিজ আমাকে অনেক ডিস্টার্ব করেছেন। 10 সেকেন্ড প্লিজ, 10 সেকেন্ড। এই বাম সেই বাম যাদের নেতা রাম চট্টোপাধ্যায় দ্বন্দ্বকানন্দাতে গিয়ে রেফিউজিদের বলে আসেন আমরা বেঙ্গলে ক্ষমতা এলে আপনাদের মাথার উপর ছাতা ধরবো, তারপর মরুচ্ছাপিতে গিয়ে এদেরকে মাস অ্যাটাক করে। এই বাম সেই বাম, এরা প্রথম থেকে জনবিচ্ছিন্ন মানুষের পেছনে ছুরি লাগিয়েছে, ছুরি দিয়ে মেরেছে। আরেকটা কথা উনি প্রথমেই অ্যাড হোমিনেম বলে একটা লজিক্যাল ফ্যালাসি দিয়ে শুরু করলেন, যেটা হচ্ছে ব্যক্তিগত আক্রমণ করা। আপনার কাছে যুক্তি নেই বলে আপনি অ্যাড হোমিনেম দিয়ে শুরু করেন। নেতাজি থেকে শুরু হয়েছে। আরে আমরা খুব সাধারণ মানুষ, নেতাজি থেকে শুরু হয়েছে। আমার কোনো আপত্তি নেই। আরে আমাকে ডিসকাস করতে লোকাচ্ছেন কেন? আইডেন্টিটি লোকাচ্ছেন কেন? সায়ন যথেষ্ট কেপেবল, ও সেটা না সে কিন্তু সে বলুক আমি এবিভিপি, কি অসুবিধা আছে? আরে ছাত্র সমাজ না এবিভিপি। অনুভবকে ইউটিউবার লিখবেন না, ওকে বলুন বাম ছাত্র নেতা। ইউটিউবার লিখবেন না, এইসব মুখোশ পরে এসে নাটক করবে, এটা চলবে না। ওই দেখুন মুখ পরে একদম এবিভিপি বলতে পারছে না। এবিভিপি বললে বাংলা লাগবে না। মুখ খুলে বলে বাংলা এবিভিপি বললে আপনাকে সাইন লাগবে। এক এক করে বলতে পারে না এবিভিপি কোন নাটক অনুভব নিজেদের রাজনৈতিক ফায়দার জন্য, এর বাইরে তোমাদের কোনো এক মিনিট আমরা একটা প্রশ্নের একটা লিখুন না, কে বলছে? আমি বুক ফুলিয়ে বলছি, বুক ফুলিয়ে বলছি। আচ্ছা নির্মলা বাবু, এক মিনিট নির্মলা বাবু, কৌস্তব নির্মলা বাবু প্লিজ আমি বসে বলছি, কথা বলতে না ঠিক নয়। শায়ন আমি আসবো, আমাকে ওই সেটে যেতে হবে, তার কারণ এই সেটে এই যে সেটটাতে আপনারা এতক্ষণ বিতর্ক দেখছেন এরপরেও দেখবেন, কিন্তু সেই সেটে এই মুহূর্তে কে আসল বিজেপি, কে আসল সিপিএম, কে আসল মমতা বিরোধী নিয়ে চূড়ান্ত তর্ক এতটাই যে একজন আরেকজনকে বলতে দিতে চান না। অভয়ার আত্মা মুক্ত হয়েছে কিনা জানি না ভারতীয় মতে, কিন্তু যদি না হয়ে থাকে নিশ্চিত দেখে শান্তি পাচ্ছেন না। তার কারণ দাবিটা তার ধর্ষণ এবং মৃত্যুর বিচারে, আর এই স্টুডিওতে চুল ছেঁড়াছেড়ি হচ্ছে, রংটা কি হবে পতাকা। কৌস্তব চট্টোপাধ্যায়রা বামপন্থীরা ঠিক করে দেবেন কোন রঙের অধিকার আছে, বৈধতা আছে প্রতিবাদ করবার, ঠিক করে দেবেন। দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনএসজি কর্তা আমার সঙ্গে রয়েছেন, আমি সরাসরি কথা বলবো দীপাঞ্জন বাবুর সঙ্গে। দীপাঞ্জন বাবু, আশা করি এই আওয়াজটা আপনার কাছে পৌঁছচ্ছে না। আমি আপনার কাছে জিজ্ঞাসা করব, একজন আপাতত একজন প্রবাসী বাঙালি হিসেবে, আপনি দেশেই থাকেন কিন্তু পশ্চিমবঙ্গে থাকেন না, থাকার সুযোগ পান না, এই ছবিটা দেখে আপনার কি মনে হচ্ছে, কি লাগছে আপনার? মনে হচ্ছে সত্যি এই অন্যায়ের অবসান করার মতো ক্ষমতা আমাদের হয়েছে?
আমি একটা কথা বলি, এই এখন অব্দি 28 মিনিট 34 সেকেন্ড ধরে আমি দেখছি। দুঃখের ব্যাপার হচ্ছে এতক্ষণে 3 বার মাত্র অভয়ার নামটা এসেছে, যে বিষয় নিয়ে আমাদের এই তর্ক বলো আলোচনা বলো। এবার এই তোমার প্রশ্নের আমি একটা ছোট্ট একটা ঐতিহাসিক ঘটনার রেফারেন্স দেই। 1761 সালে তৃতীয় পানিপথের যুদ্ধ, এটা ঐতিহাসিক, আমি জানি না গল্প কি না, শুনেছি। যেদিন যুদ্ধ শুরু হবে তৃতীয় পানিপথের যুদ্ধে, তার আগের দিন আহমদ শাহ আবদালির সেনাপতি খুব ভীত সন্ত্রস্ত ছিল, কারণ মারাঠা অপোজিট সাইডে যে সৈন্য সমাবেশ দেখে সে আতঙ্কিত ছিল, কারণ সংখ্যায় 10 গুণ। সে যখন আসে, আহমদ শাহ আবদালি বলে তোমার ভয়ের কিচ্ছু নেই, কালকে আমরা জিতবো। কি করে জিতবে? চলো বাইরে নিয়ে দেখাচ্ছি। ওই পাহাড়ের টিলায় নিয়ে দেখালো, সামনে যে মারাঠা সৈন্যদের যে শিবির, যতদূর চোখ যায় সেই শিবিরে অন্ধকার রাত্রে অনেকগুলো আগুন জ্বলছে, অনেক। বলে দেখলে আগুনগুলো জ্বলছে? বললো হ্যাঁ। এবার ঘুরে এবার দেখো আমাদের সৈন্য শিবিরে কত। সেখানে দেখা গেল গোটা 10-15 এরকম, সংখ্যায় কিছুই না। তখন আহমদ শাহ আবদালি বললো ওই আগুনগুলো ওই যে মারাঠা শিবিরে দেখছো, ওটা কিসের জানো? ওই জন্য আমরা জিতবো, কারণ ওখানে হিন্দুদের মধ্যেও, সমস্ত জাতিদের মধ্যেও, উচ্চ জাতিদের জন্য আলাদা রান্নার ব্যবস্থা, নিচু জাতির জন্য আলাদা ব্যবস্থা, মধ্যম জাতির জন্য আলাদা রান্নার ব্যবস্থা, আর আমাদের রান্নার ব্যবস্থা একই জায়গায়। আর এটাই আমাদের শক্তি, আমরা জিতবো। এটা তারপরে আমি আর যাচ্ছি না। 263 বছর পরে এখানেও আমি এক্স্যাক্টলি সেই জিনিসটাই দেখছি, যে কে কম লাল, কে বেশি লাল, কে ফিশ ফ্রাই খেয়েছে, কে হাতরাসে কি হয়েছে। আসল ব্যাপারটা হচ্ছে, আমি একটা কথা বলি, কিছু মনে করো না, এই রাজনৈতিক দল, সে বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, যে কোনো দল হোক, তাদের কে ঠেকা দিয়েছে মানুষের কথা বলবার? এই সমস্ত রাজনৈতিক দলের নেতাদের নাম নিয়ে ওদের পলিগ্রাফ টেস্ট করাও, যে আপনারা জনগণের কথা বলেন সেটা সত্যি না মিথ্যে, আপনারা প্রতিবাদের কথা বলেন সেটা সত্যি না মিথ্যে, আপনাদের প্রতিবাদে এই রাজনীতি, নিজেদের ঘৃণ্য রাজনীতির নোংরামো আছে সত্যি না মিথ্যে, তুমি পলিগ্রাফ টেস্টের দেখবে রেজাল্ট। ঠিক এই কারণে আজকের বাংলা শুধু নয়, ভারতবর্ষে ভালো ঘরের ভালো ভালো ছেলেমেয়েরা রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে, কারণ তার জন্য দায়ী এই রাজনীতিবিদ। আমি ব্যক্তিগতভাবে বলি, তুমি খুব ভালো করে জানো, ভারতবর্ষে এমন কোন স্বীকৃত রাজনৈতিক দল নেই, এই সিপিএম, বিজেপি, তৃণমূল, কংগ্রেস সবাই কখনো না কখনো আমাকে দেশদ্রোহী, বাংলাদ্রোহী, এই দ্রোহী, ওই দ্রোহী বলে। কারণ আই ডোন্ট কেয়ার ওরা আমাকে সার্টিফিকেট দেবে কি দেবে না, যেটা মনে হয় সঠিক সেটা আমি বলি। না, একটা কথা বলো অনির্বাণ, তোমার যে বেসিক প্রশ্ন, আমি সেটা দায়িত্ব নিয়ে বলছি, যে যা দেখতে পাচ্ছি, যেরকম ভাবে তদন্ত চলছে, যেরকম ভাবে আমার যতটুকু অভিজ্ঞতা বা সূত্র বা যেরকম প্রমাণ ইত্যাদির ব্যাপার, আমার বিশ্বাস নেই যে এই তদন্ত থেকে সিবিআই আমাদের এই বোনটিকে ন্যায় বিচার দেওয়াতে পারবে কিনা। আমার বিশ্বাস নেই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ন্যায় বিচার দেওয়াতে পারবে কিনা। যে বিশ্বাসটা ছিল যে জনরস, মানুষ করতে পারে সেই বিচার আমি তো চোখের সামনে নমুনা দেখতে পাচ্ছি। আমি তো রিকোয়েস্ট করব সমস্ত এই বড়, মানে এক বাম দলের আর বিজেপির দুজন বলিষ্ঠ রাজনৈতিক নেতাকে নিয়ে আসো, WWF হোক, এই কুস্তিতে যে জিতবে তাদের পতাকা তলে সবাই যাবে, সাধারণ মানুষ। এরা মানুষকে ভাবে কি? শশী থারুর যখন বলেছিল আমাদের ক্যাটল ক্লাস, তখন লোকে খেপে গেছিল। আমরা তো অ্যাকচুয়ালি ক্যাটল ক্লাস। একটা যদি কোনো রাজনৈতিক দল কালকে যদি লেফট বলে যে আমাদের কোনো ফ্ল্যাগ থাকবে না, আমরা ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে যাব অভয়ের জন্য, আমি ব্যক্তিগতভাবে যাব। কালকে যদি বিজেপি বলে যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ হবে, আমাদের ফ্ল্যাগ হবে না, আমি যাব। এখন বাংলার মানুষের কথা, দুর্ভাগ্য তুমি রাজনৈতিক দলগুলোর এক একজন প্রতিনিধিকে নিয়ে এসেছো, তারা তাদের মতো এখানে নিজের মতো কাজ করে যাচ্ছে, রুটি সেকছে। সাধারণ মানুষের কথা কে বলবে? বলছে না তো, কিন্তু ভানটা করছে সাধারণ মানুষের জন্য। বলছি দীপাঞ্জন বাবু, এদের ভানটা হচ্ছে সাধারণ মানুষের জন্য। বলছি আমি এখান থেকে নির্মলা বাবুর কাছে যাবো। নির্মলা বাবু, কিছুক্ষণ আগে কৌস্তব কিছু বাছা কথা বলেছেন, সবটা আমার মাথায় আছে। আমার প্রতি ব্যক্তিগত আক্রমণটা অগ্রাহ্য করছে, ওটা নেতাজি সুভাষচন্দ্র বসুর সময় থেকে শুরু করেছেন, আরও পুরনো হলে অবাক হবো না। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। বিশ্বনাথ প্রতাপ সিং 1980 থেকে রাজীব গান্ধীর মন্ত্রিসভায় ইস্তফা দেওয়ার আগে পর্যন্ত, 80রও আগে থেকে, ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর মন্ত্রিসভার যাবতীয় কুকীর্তির শরিক, এনটি রামারায়ের গভর্নমেন্ট ফেলে দেওয়া পর্যন্ত নির্বাচিত সরকার বেরিয়ে এলেন, পরের দিন ধোয়া তুলসী পাতা। তার সঙ্গে হাতে হাত ধরে, আদবানি বাজপেয়ীর হাতে হাত ধরে
বোফোর্স 64 কোটি টাকার কেলেঙ্কারি আজও প্রমাণ হয়নি, মানে রাজীব গান্ধী টাকা খেয়েছিল এটা আজও প্রমাণ হয়নি, যে কারণেই হোক হয়নি। তো রাস্তায় নামার আগে জিজ্ঞাসা করতে হলো না ভিপি সিংকে গিয়ে শিব ঠাকুরের মাথায় বা কোনো ঠাকুরের মাথায় হাত দিয়ে বলে আসতে হলো না এখনও পর্যন্ত যা যা করেছি প্রায়শ্চিত্ত করছি, অন্যায় করেছি। শুভেন্দু অধিকারীকে করতে হবে, নাহলে যাওয়া যাবে না সঙ্গে। অভয়ার বিচার চাইবার জন্য যারা বিচার চাইতে রাস্তায় নেমেছে তাদেরকে প্রত্যেককে ব্যক্তিগতভাবে বলতে হবে আমি এইটার জন্য ক্ষমা প্রার্থী বা এগুলোর নিন্দা করি। কিন্তু নীলকমল ঘোষের দ্বারা পুলিশ বেড়াকে ধর্ষণ চেপে দেওয়ার চেষ্টা করেছিলাম, দলের কমরেডের ঝামেলা, বিয়ে বাড়ি বাসযুদ্ধ ধর্ষণ করিয়ে দিয়েছিল, চেপে যাওয়ার চেষ্টা করেছিলাম, বলতো অন্তত ন্যায় বিচারটা পুরোপুরি পাওয়ানোর চেষ্টা করিনি, প্রশ্ন করা যাবে না। অনিতা দেওয়ান প্রশ্ন করা যাবে না বা সেটার জন্য শপথ করানো যাবে না। এক মিনিট আমি নির্মলাবাবুকে প্রশ্ন করছি কৌস্তব প্লিজ। আমার মনে হয় ভদ্র সমাজে কথা বলার রীতিটা আমাদের মেনে চলা উচিত। কৌস্তব আমি আপনাকে ভদ্র মানুষ বলেই জানি। আমার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য করবেন না। নির্মলাবাবু ওদের সমস্যাটা কোথায় হচ্ছে বলে মনে হয়? সৌরভের মাফ করবেন, কৌস্তবের গতকালের ফেসবুক এক্স হ্যান্ডেল পোস্টে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়া আনফলো করুন, ছিল তো। ওরা এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতে চাইছে নির্মলবাবু। মানে আপনি কি শুনতে চাইছেন? কেন করে এরকম? মানে কিসের দাবিতে করে? অভয়ের বিচারের দাবিতে করছে বলে মনে হয়? শুনুন, আমি একটা জিনিস বুঝতে পারছি না, সেটা হচ্ছে আপনি যদি রাজনীতি শুনতে চান আমি কোনো উত্তর দেবো না। কেন দেবো না আপনি জানেন? মানুষের কথা শুনতে চাইছি। যদি মানুষের কথা শুনতে চান ওটাই করছেন যেটা মানুষ করতে বলছে, তাহলে আমি বলতে পারি যে জিনিসটা হচ্ছে সেটা অত্যন্ত দৃষ্টিকটু। যা হলো এখানে প্যানেলে থেকে আমার লজ্জায় মাথা হেঁট হয়ে গেল। কিছু করার নেই, এটা কাম্য ছিল না। তার কারণ অবিচারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা সমার্থক হয়ে গেছে। সুতরাং অবিচারের বিরুদ্ধে লড়াইটা হচ্ছে এবং ন্যায় বিচারটা চাইছে। আসার সময়ও দেখছিলাম একটা মিছিল যাচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস। বাচ্চা ছেলে মেয়ে, তারা জানে না সিপিএম কংগ্রেস তারা ভোট দেয় হয়তো, কিন্তু তাদের দেখে আমার খুব ভাল লাগলো এবং অনেকে আছে তাদের সঙ্গে আমার চোখে জল এসে গেল। স্পেশালি তাদের যে স্লোগানগুলো দিচ্ছে তাদের মধ্যে কথাও বলছে অনেকে, এরকমভাবে আমি দাঁড়িয়ে পড়েছিলাম যে রাজনীতি নিয়ে আলোচনা করব না, সমাজনীতি, যেটা সমাজ বিপ্লব হচ্ছে, এই সমাজ বিপ্লবটা আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারছি না। এইটা যদি আমি অ্যাপ্রিসিয়েট না করতে পারি তাহলে যে কোনো শাসক যে কোনো সময় আমায় দুর্বল ধরে নিয়ে আমাকে সে পিষে দেবে। সুতরাং এই যে রাজনৈতিক রংটা লেগে যাচ্ছে, দুটো ধারা তৈরি হয়ে যাচ্ছে। অনির্বাণবাবু, আমার কন্যা অভয়ার বিচার আমি চাই, কিন্তু সে ধারাটা একটাই, সেটা হচ্ছে অবিচারের বিরুদ্ধে লড়াই এবং বিচার। সেই বিচারটা থেকে সরে গিয়ে আপনারা রাজনৈতিক বিচার যেটা করছেন, এই রাজনৈতিক বিচারটা মানুষ কোনোভাবেই ভালোভাবে নিচ্ছে না বলেই আমার ধারণা। আপনারা হয়তো 10%-এর মধ্যে 2% এই রাজনীতিটা আছে, 98%টা কিন্তু আপনারা হারিয়ে ফেলছেন। ইউ আর, এটা একটা ইংরেজিতে কথা আছে, ইউ আর মিসিং দ্য উড ফর দ্য ট্রিজ। মানে আমি জঙ্গলটাকে মিস করছি, কতগুলো গাছ দেখছি। মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি, শুভেন্দু অধিকারী, এই পরিশ্রম নাম সব আসছে, এগুলো হচ্ছে গাছ। কিন্তু গাছটা হচ্ছে জঙ্গলের মধ্যে, জঙ্গলটাকে ভুলে গিয়ে গাছগুলোকে দেখার অর্থ হয় না। শুধু তাই, আরেকটা জিনিস আপনার মনে হচ্ছে না গাছগুলো সব বায়বীয়, মানে শুভেন্দু অধিকারীও ভোটে লড়েন না, মানুষের সমর্থন প্রয়োজন নেই, মোহাম্মদ সেলিমের প্রয়োজন নেই। নামগুলোই উচ্চারণ করছি না, আমি একটাই নাম উচ্চারণ করছি, তার নাম হচ্ছে অভয়া। অভয়া আর অভয়া, তার বিচার চাই। সাংবাদিক হিসেবে এটাই আমার নৈতিক দায়িত্ব এবং এটাই আমার কর্তব্য। সুতরাং একটু ধৈর্য ধরবেন। সেটা হচ্ছে আমাদের ওপারে যারা রয়েছে তারা কিন্তু আমাদের প্রত্যেকে যারা রাজনীতি নিয়ে আলোচনা করছেন তাদেরকে ঘৃণা করছে। ঘৃণাটা দিনে দিনে বাড়ছে। কালকে আপনি আমার একটা কথায় ডিসক্লেমার দিয়েছিলেন, আমি আবার বলছি, পশ্চিমবঙ্গে বাবা মা যে জায়গায় পৌঁছে গেছে, কোনো বাবা মা মমতা নামটা আর রাখতে চাইবে না।
যেমন অতুল্য প্রফুল্ল নামটা রাখতে চাইতো। আবার আমি আপনাকে বলছি, যে জায়গায় পৌঁছেছে একদম পরিষ্কার, কেউ চাইবে না। সুতরাং এই জায়গাটাকে আপনাকে ধরতে হবে। সাংবাদিকের কলমটা যে কারণে আসে সেটা হচ্ছে রিফ্র্যাফ, যে কোনো মুভমেন্টে ঢুকতে চায়, তাদেরকে যে কোনো মুভমেন্ট স্যাবোটাজ করার জন্য যে হুলিগানস যেমন ঢোকানো হয় তেমনি পলিটিশিয়ানরাও ঢুকে যায় এবং সেটা শাসকের সুবিধে হয়। এক্ষেত্রে যা হচ্ছে 27 তারিখ নিয়ে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধে হচ্ছে। আর এই সুবিধাটা হওয়া মানে হচ্ছে অবিচারের সুবিধা হচ্ছে, বিচারের সুবিধা হচ্ছে না। এইটা বন্ধ করতে হবে। অবিচারের সুবিধা হচ্ছে কৌস্তব আপনাদের স্টান্সে, আপনাদের অবস্থানে। নির্মলবাবু যা বললেন, নির্মলবাবুর সাথে অনেক ক্ষেত্রেই একমত। নির্মলবাবু অনেকগুলো ইম্পর্টেন্ট কথা বলেছেন, আপনি শুধু ওইটা শেষটা ধরলে হবে না। দীপাঞ্জনদার সাথে আমি 100% একমত। আমরাও তো কথা বলেছি, বা আমরা তো কথা বলছি না যে আমি কোনোদিন বিজেপির মুখপত্রদের সিবিআই নিয়ে প্রশ্ন করি না। সিবিআই এর ট্র্যাক রেকর্ড পশ্চিমবাংলার ক্ষেত্রে ভালো নয়, এটা বাস্তব, দীপাঞ্জন দাও বলেছে। আচ্ছা সিবিআই বলুন তো, এক্ষেত্রে আমি অন্য সব কথা ছেড়ে দিলাম, এক্ষেত্রে তো তথ্য লোপাট হয়ে গেছে। এখন আমি আবার বলবো অনির্বাণকে, সেই কারণেই তো বলছি কৌস্তব, আমি এটা বলে নি, আমি সাপ্লিমেন্ট করবার জন্য বলছি, আপনারা আমাকে যার প্রতিনিধি মনে হোক, আমি অভয় প্রতিনিধি হয়ে বলছি। কৌস্তব ঘরটা ভেঙে দিয়েছে, ক্রাইম সিনটা 10-11 ঘন্টা ধরে ফেলে ছড়িয়ে রেখে দিয়েছিল। আপনার মনে হয় ভদ্রমহিলাকে ডাকলে পরশু রাতে আরেকটা অভয় হবে না? ওনাকে সরানো ছাড়া কোনো রাস্তা নেই, আপনারা সে রাস্তায় হাঁটছেন না কেন? দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। প্রথম থেকে এই কথা বলছি, অন্য কেউ বলতে পারেন, অন্য রাজনৈতিক দলও বলতে পারেন, তাতে আমাদের অসুবিধা নেই। আমি তো প্রথম কথা বলবো, আজকে যে টপিক বেঁচেছেন, আজকে যে রিপাবলিক পলিসি নিয়ে টপিক বেঁচেছে, এটাতেই আসলে মমতা ব্যানার্জিকে সুবিধা করে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেকেন্ড কথা শুনুন, হ্যাঁ শুনুন, না কে বললো আপনাকে? আর হ্যাঁ কে বললো? ফেসবুকে আনফলো করছেন, নবান্নে ফলো করছেন। এখানে দাঁড়ান, শুনুন, ফেসবুকে আনফলো করছেন, নবান্নে ফলো করছেন। ঠিক করছেন না, কিন্তু ঠিক করছেন না। আমাকে উঠে চলে যেতে বাধ্য করবেন। 12, 13, 14 3 দিন অবস্থান হয়েছে। আমি শুরুতেই এই কথা বলেছি, অন্য কোনো রাজনৈতিক দলও যেতে পারেন, বিরোধী দলও যেতে পারেন। মীনাক্ষী, ধ্রুব, কলতানরা গিয়ে ডেড বডি আটকেছে, অন্য রাজনৈতিক দলের কাউন্সিলরও ছিল। বলছি তো, অস্বীকার করছি না তো, মহা মুশকিলের কথা বলছেন তো। তারপর দেখবেন যখন তথ্য লোপাট করার পাশের ঘরটা ভেঙে দিচ্ছে, রিপাবলিকও তো দেখিয়েছে, সেখানে মীনাক্ষীরা দৌড়ে গেছে, গিয়ে বলেছে তথ্য লোপাট করার চেষ্টা হয়েছে পরিকল্পিত করে। একটু দাঁড়াও ভাই, বলে নি ভাই, আলাদা কথা বলছি না, আলাদা কথা বলছি না, এখনই আসবো। একটু বলে নি, সুবিধা করে দিও তৃণমূলকে, একটু বলে সুবিধাটা তো তোমরা করে দিচ্ছ এক এক করে প্লিজ। কৌস্তব সংক্ষেপে, কৌস্তব সংক্ষেপে, এখন আমাদের সময় নেই। তাহলে চুপ করে এক মিনিট এখন একজনের মধ্যে কথা বললে সময় শেষ করতে পারবো না, প্লিজ সবাই সুযোগ পাবে না। কৌস্তব সংক্ষেপে প্লিজ। আবার বলবো, 12, 13, 14 3 দিন এসএফআই, ডিওএফআই, এডওয়া লুকিয়ে করেনি, ঘোষণা করেই করেছে। দেখবেন কলকাতায়, অনির্বাণ, কলকাতায় 850 এসএফআই, ডিওএফআই, এডওয়া কর্মীর কাছে পুলিশের। আপনারা কি চান? ওরা ঘোষণা করলে আপনারা যাবেন? নালে যাবেন? আমার কোনো অসুবিধা নেই তো। আমার কথা হচ্ছে পেছনে এবিভিপি, সামনে মিথ্যা কথা বলবো না। 2 মিনিট আমাকে দিতে হবে। অলরেডি ক্ল্যারিফাই করে দিয়েছে তার। সমাজে বিজেপি বলে দিল। আমার কথা শুনলাম, আজকে প্রথম এসেছি, আপনারা এখানে থাকেন, 2 মিনিট আমাকে দিতে হবে। আমরা কালকে ছাত্র আর সমাজ, ছাত্র মানে সংবাদ, আমাদের সমাজ মাধ্যমে ছাত্রদের মধ্যে এই প্রবণতাটা দেখেছি, এটা নিয়ে প্রতিবাদ করার, যেই কালকে 3টে মুখ্য দাবি নিয়েছিলাম, এবং সমাজের মধ্যেও আমরা দেখেছি। তো এই দুটোর সম্মিলিত হয়ে ছাত্র এবং সমাজ নাম দিয়ে এই সমাজ মাধ্যম থেকেই কিছু কিছু ছাত্ররা, যুবরা, এরা এই দাবিটা তুলেছিল। 3টে দাবি। প্রথম হচ্ছে যে নির্যাতিত দিদিভাই আছেন তার জন্য সুবিচার। দ্বিতীয় হচ্ছে যারা এই নির্যাতনের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত, তাদের আইনানুগভাবে দৃষ্টান্তমূলক শাস্তি। এবং 3 যেটা আছে সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী, তিনি তার এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর উভয়ই ফেল। এই পুলিশ কমিশনার সেইটিকে স্বীকার করেছে। এবং এত কিছু ঘটনা আমরা যখন টিভিতে দেখছি, এবং সে তার মধ্যে ধোঁয়াশা তৈরি হচ্ছে 14 তারিখের পর থেকে এখনো এই ধোঁয়াশা ক্লিয়ার করার জন্য কোনো রকম স্টেটমেন্ট আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে হয়। আমি একটাই কথা বলতে চাই, একটা ধোঁয়াশা কার জন্য হলো, কার জন্য? আইএমএর প্রেসিডেন্ট, স্বয়ং, 1 মিনিট শুনতে দিন মানুষকে। আইএমএর প্রেসিডেন্ট 3 মাস আগে বলেছিলেন, কি বলেছিলেন শুনুন একবার প্লিজ। 3 মাস আগে আমি এবং ডক্টর শান্তনু চক্রবর্তী আমরা গেছিলাম স্বাস্থ্য ভবন, এই বিষয়ে গিয়েছিলাম
যে আমরা চিঠিও দিয়েছি ওনাদেরকে। কি লিখেছিলেন চিঠিতে? চিঠিতে লেখা আছে এইভাবে একটা আমি শুনতে পাচ্ছি যে ছেলেরা এরকম ভিক্টিমাইজ হচ্ছে, আপনারা দেখুন স্যার। তখন যদি একটু নজর দিত তাহলে একটা মেয়ের প্রাণ যেত না হতো, কিন্তু আমি অ্যাকশন নিয়েছিলাম। আমি এখনো পর্যন্ত অফিসিয়াল উত্তর পাইনি। আমরা দুঃখ লাগে, ছেলেমেয়েরা আমরা হতে পারে, আপনারা ছেলেমেয়ে হতে পারে, ওরা কী করে হবে। আইএমএর প্রেসিডেন্ট বলছেন 3 মাস আগে ব্যবস্থা নিলে হতো না। অনুভব, প্রশ্নটা একটাই, সন্দীপ ঘোষ সরতে বাধ্য হয়েছে, সরানো হয়নি, জামাই আদরে রাখা হচ্ছিল, বাধ্য হয়েছে। সন্দীপ ঘোষদের যারা বসিয়েছে, যারা ব্যবস্থা নেয়নি 3 মাস আগে, তারা কিন্তু রয়েছে। তাদেরকে সরানোর জন্য যদি রং দেখেন, ভবিষ্যৎ ক্ষমা করবে? শিল্পী হিসেবে বলুন। আমি প্রথম কথা বলছি যে প্যানেলে যেটা হলো সেটা কিন্তু একদম কাম্য ছিল না, এবং তার জন্য আমিও লজ্জিত, আমিও এর একটা পার্ট হয়ে গেছিলাম, আমি একটু উত্তেজিত হয়ে গেছিলাম, আমি তার জন্য লজ্জিত। আচ্ছা, উনি যে কথাটা বললেন, আমি যে কথাটা প্রথম থেকে বলছি, দেখুন এই লড়াইটা তো সমাজের প্রত্যেকটা শ্রেণী উঠে এসছে, ছাত্র সমাজ বলুন, শিল্পী জগৎ বলুন, ইউটিউব ফোরাম বলুন, প্রত্যেকে, যে ইভেন যারা স্কুল স্টুডেন্টস তারাও সামনে চলে আসছে। তো এখানে লড়াইটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই। সেই লড়াইতে যে কোনো পতাকাও থাকতে পারে, তাতেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি কোন জায়গায় প্রশ্নটা করছি। সায়নবাবু উনি তার প্রেস মিটে বলছেন যতটা রাগ মুখ্যমন্ত্রীর উপর ততটা নয় তৃণমূলের উপর, এরকম স্টেটমেন্ট দেওয়ার মানেটা কি? তাই কি এটা যদি বলে থাকি তাহলে আমি জানি না এরকম আমার জ্ঞানত অবস্থায় কিংবা ফ্লোতে যদি বেরিয়েও যায়। আর সত্যি কথা বলতে আমার ব্যক্তিগত যদি আমি কথা বলি, আমার সত্যিই রাগ আছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর। এবার আমাকে এখানকার কথা আপনি যখন বললেন, আমি কিউটা নিয়ে আমি আমার কথাটা শেষ করতে চাই, যেটা আমি 1 মিনিটে করেছি। আমার না সময় একদম শেষ, একদম 1 মিনিট আমাকে দেবেন। 1 মিনিট সময় দিতেই পারবো না, 1 মিনিটই সময় নেই, 1 মিনিট সময় নেই স্যার। সমাজ মাধ্যমে দীপাঞ্জন বাবু হাত তুলছেন, আমি একবার দীপাঞ্জন বাবুর কাছে লাস্ট যাব। প্রশ্নগুলোর জবাব নিতে ছাত্র এবং সমাজ। অনির্বাণ, বুঝতে পেরেছি, মঙ্গলবার আপনারা তার জন্যই ডাক দিচ্ছেন। দীপাঞ্জন বাবু একদম কম সময়, 10 সেকেন্ড প্লিজ। আমি আজ অনির্বাণ, এটা আমাদের এখানে সিদ্ধান্ত নিতে হবে মানুষকে, যারা দেখছে কোটি কোটি দর্শক, যে আমরা এই রাজনীতির চুলচেরা বিচার করব, কে প্রেস কনফারেন্সে কি বলেছে, কার হাফ প্যান্ট, কার লাল জামা, কার কম লাল জামা, আর নাকি আমরা আমাদের এই বোনের জন্য ন্যায় বিচারের জন্য আমরা আন্দোলন করব। আর যে সমস্ত রাজনৈতিক দল এরা করবে, এরা আরো অপ্রাসঙ্গিক হয়ে যাবে। আর একটা বড় ঐতিহাসিক ভুল করতে চলেছে, কিন্তু এটা আমাদের যদি না বুঝতে পারি, ইতিহাস আমাদের ক্ষমা করবে না। আমি একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে শুধু শেষ করব। দীপাঞ্জন বাবু, কৌস্তবদেরও নিশ্চয়ই জানা আছে, দীর্ঘদিন অনভ্যাসে বোধহয় ভুলে গিয়েছেন। অভ্র, আপনারও জানা আছে নিশ্চিতভাবে। ইনফরমেশনটা দিতে দিতে যাই, আমার ওইদিকে আপনাদের মতামত নেব। সোশ্যাল মিডিয়াতে আপনারা যা ভোট দিয়েছেন, শুধু জানিয়ে রাখি, এ রাজ্যে একের পর এক পুলিশের গুলিচালনার ঘটনা যখন ঘটছে, জরুরি অবস্থা বলছি না, তার অনেক অনেক আগে যুক্তফ্রন্ট সরকার নকশালবাড়ির আন্দোলনের সময় গুলিচালনায় বিনা বিচারে মেরে দেওয়া রাস্তার উপরে, এসব যখন ঘটছে, তখন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি ছিল? এ রাজ্যের বামপন্থীরা সম্ভবত ভুলে গেছেন, বা ভুলে গেলে সুবিধা হয় বলে আর নামটা মনে করেন না। তার নাম ছিল জগজীবন রাম, যার সঙ্গে হাঁটবার আগে একবারও জিজ্ঞাসা করেননি শুভেন্দু অধিকারীর মতো, এতদিন তো ইন্দিরার সঙ্গেই ছিলেন, আজ এদিকে এসে কি করছেন। কিন্তু এখন অভয়ার বিচার চাইবার জন্য শুভেন্দু অধিকারীর সঙ্গে হাঁটতে গেলে 500 বার জাত বিচার করতে হচ্ছে। কোথায় ছিলেন, কি করেছেন? জগজীবন রামের জাত বিচার করার প্রয়োজন ছিল না। যে স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আমলে তাদের নিজেদের দলের লোকেরাই প্রচুর পরিমাণে শয়ে শয়ে প্রাণ হারিয়েছেন পুলিশের গুলিতে বা কংগ্রেসি গুন্ডাদের গুলিতে, বিনা বিচারে, বিনা আদালতে, একেবারে রাস্তায়, রাজপথে। তার কাছেও কোনো রকম কৈফিয়ত না চেয়ে তার হাতে হাত মিলিয়েছিল। বামপন্থীরা কোথায় চলেছে? আমি আপনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম, ফেসবুকের উত্তর নেব। প্রথম প্রশ্ন ছিল মমতার গদি, ক্ষমতার গদি আসলে বাঁচাচ্ছে বামেরা। 73% মনে করছেন হ্যাঁ, ফেসবুকে না মনে করছেন 27%। চোখ রাখবো এক্স হ্যান্ডেলের পরিসংখ্যান। পুরোটাই ছাত্র সমাজের এই সাম্প্রতিক বিতর্ক, তাদের আন্দোলনের ডাক ইত্যাদিকে কেন্দ্র করে। এখানে কিন্তু 63% এক্স হ্যান্ডেলে মনে করছেন হ্যাঁ, না মনে করছেন 37%। অর্থাৎ এখানে বামপন্থীদের পক্ষে মতের পরিমাণটা আরও বেশি, কিন্তু তাহলেও মেজরিটি অর্থাৎ অধিকাংশ মনে করছেন হ্যাঁ, মমতার গদি বাঁচাতেই সাহায্য করছেন বামেরা। এবার ইউটিউবের পরিসংখ্যান। 2 ঘন্টায় 37,000 মানুষ ভোট করেছেন, তার মধ্যে 81% মানুষ মনে করছেন হ্যাঁ, মমতার গদি বাঁচাচ্ছেন বামেরা, 19% মনে করছেন না। ছাত্র সমাজের ডাক দেওয়া ওই নির্দিষ্ট দিন তো বটেই। আমি আবারও বলবো, যারা অভয়ার বিচার চাইছি আমরা, দল মত নির্বিশেষে ভবিষ্যতে
আর একজনকেও অভয়া হওয়া থেকে বাঁচাতে চাইছি, তাদের একটাই দাবিতে একমত হওয়া ছাড়া কোনো উপায় নেই। সে দাবি রাজ্যের পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আর সে দাবি নিয়ে যে খুশি পথে নামুন, যে পতাকার রং হোক অথবা কোনো রং না থাক, তাতে যদি আপনি কোনো শর্ত রেখে প্রশ্ন তুলে পা না মেলান, তাহলে আপনাকে ভবিষ্যতের অভয়ারা মাফ করবে না, আর এই অভয়ার কাছ থেকে কোনো দিন মাফ পাবেন না। অনির্বাণের অগ্নিবার এখানে শেষ করছি। সঙ্গে তখন রিপাবলিক।